হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবেকের গল্প কথা। আজকের গল্প বিখ্যাত লেখক স্যার আর্থার কোনান ডয়েলের ফিকশনাল গোয়েন্দা গল্পগুচ্ছ দ্য অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস। গল্পের নাম ইঞ্জিনিয়ারের বৃদ্ধাঙ্গুষ্ঠ নেই। শার্লক হোমসের সমীপে দুটো কেস আমি নিজেই নিয়ে এসেছিলাম। একটা মিস্টার হেতালির বুড়ো আঙুল সংক্রান্ত, আর একটা কর্নেল ওয়াবার্টনের পাগলামি। দুটোর মধ্যে অনেক বেশি অদ্ভুত আর নাটকীয় ছিল প্রথমটা। 1889 সালের গরমকালের ঘটনা। সবে বিয়ে করেছি, বেকার স্ট্রিটের বাসা ছেড়ে চলে এসেছি। ডাক্তারি বেশ জমে উঠেছে। হোমসের কাছে প্রায় যাই, ওর বোহেমিয়াম স্বভাবটা ভাঙাবার চেষ্টা করি। ডাক্তারি করতাম প্যাডিংটন স্টেশনের কাছেই স্টেশনের অনেক কর্মচারী আসতো অসুখ সারাতে। এদের মধ্যে একজনের একটা ছিনেযোগ যন্ত্রণা এমনভাবে সারিয়ে দিয়েছিলাম যে ভদ্রলোক অষ্টপ্রহর আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকতেন। প্রায় রুগী পাঠিয়ে দিতেন আমার কাছে। একদিন সকাল 7টায় একটু আগে পরিচারিকা এসে বলল, স্টেশন থেকে দুজন লোক এসেছে। তাড়াতাড়ি জামাকাপড় পরে নেমে এলাম। জানি তো, রেলের কেস কখনোই সামান্য হয় না, দেরি করা যায় না। সিঁড়ি দিয়ে নামছি, এমন সময় ঘর থেকে আমার সেই পূর্ব পরিচিত গার্ড ভদ্রলোক বেরিয়ে এসে দরজাটা ভালো করে বন্ধ করে দিলেন। ফিসফিস করে বললেন, এনেছি ওকে। ভালোই আছেন? এমনভাবে কথাটা বললেন যেন একটা অদ্ভুত প্রাণীকে এইমাত্র বন্ধ করে এলেন বসার ঘরে। বললাম, কি ব্যাপারটা বলবেন তো? নতুন রোগী, যাতে পালিয়ে না যান তাই নিজেই নিয়ে এলাম। কাজ শেষ হলো, এখন চলি বলে ধন্যবাদ জানানোর ফুরসাদ পর্যন্ত না দিয়ে উদা হলেন গার্ড সাহেব। ঢুকলাম কনসাল্টিং রুমে। দেখলাম টেবিলের পাশে বসে এক যুবক, খুব জোর বয়স 25, মুখ ফ্যাকাশে, উদ্বেগে অস্থির, একটা হাতে রক্ত ভেজা রুমাল জড়ানো। বললেন, ডক্টর, সাত সকালে টেনে তোলার জন্য দুঃখিত। কাল রাতে একটা সিরিয়াস অ্যাক্সিডেন্টে পড়েছিলাম। ভোরের ট্রেনেই চলে এসেছি। স্টেশনে ডাক্তার খোঁজ করছিলাম, এক ভদ্রলোক এখানে নিয়ে এলেন। আমার কার্ড টেবিলেই আছে। চোখ বুলোলাম কার্ডে। মিস্টার ভিক্টর হ্যাতারলি, হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, 16A, ভিক্টোরিয়া স্ট্রিট। লাইব্রেরি চেয়ারে বসতে বসতে বললাম, বসিয়ে রাখার জন্য কিছু মনে করবেন না। সারা রাত ট্রেন জার্নির ধকল তো কম নয়, বড্ড একঘেয়ে লাগে। না না, একঘেয়ে রাত একে বলে না। বলতে বলতে পাগলের মতো হাসতে লাগলেন ভদ্রলোক। সে কি হাসি! সারা শরীর দুলে দুলে উঠতে লাগলো। দেখেই শঙ্কিত হলো আমার ডাক্তারি সত্তা। থামুন! তাড়াতাড়ি এক গ্লাস জল এগিয়ে দিলাম বটে, কিন্তু কাজ হলো না। বিরাট সংকট পেরিয়ে আসার পরে যেমন হিস্টেরিয়ায় পেয়ে বসে অনেককে, উনিও সেইভাবে উন্মাদের মতো হাসি হেসে চলছে আপন মনে। আস্তে আস্তে অবশ্য সামনে নিলেন নিজেকে। বললেন জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে, আচ্ছা, আহাম্মক তো আমি। জলের গ্লাসে একটু ব্র্যান্ডি ঢেলে খাইয়ে দিতেই রং ফিরে এলো ভদ্রলোকের রক্তহীন গালে। বাঁচলাম। ডক্টর, এবার আমার আঙ্গুলটা যেখানে থাকার কথা সেই জায়গাটা দেখুন, বলে খুলে ফেললেন রক্তমাখা রুমালের পুট্টি। আমার মতো শক্ত ধাতের মানুষও শিউরে উঠল সেই দৃশ্য দেখে। বিভৎস! 4টে আঙ্গুলি কেবল দেখা যাচ্ছে। বুড়ো আঙ্গুলটার জায়গায় কেবল স্পঞ্জের মতো দগদগে মাংস আর হাড় ঠেলে বেরিয়ে আছে। গোড়া থেকে কুপিয়ে বা ছুঁড়ে নেওয়া হয়েছে বৃদ্ধাঙ্গুষ্ঠ। সর্বনাশ! নিশ্চয়ই খুব রক্ত বেরিয়েছে। তা বেরিয়েছে, অজ্ঞানও হয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে পেয়ে দেখলাম তখনও রক্ত পড়ছে। তাই রুমাল দিয়ে কবজি পেঁচিয়ে ধরে গাছের সরু ডাল দিয়ে পাকিয়ে পাকিয়ে রক্ত পড়া বন্ধ করেছি। চমৎকার! সার্জন হওয়া উচিত ছিল আপনার। তরল পদার্থের গতিবিজ্ঞান জানি বলেই করতে পেরেছি। হাইড্রোলিক আমার বিষয়। ক্ষতস্থান পরীক্ষা করে বললাম, খুব ভারী আর ধারালো কোনো অস্ত্রের কোপ পড়েছে মনে হচ্ছে। মাংস কাটা ছুরি বলতে পারেন। অ্যাক্সিডেন্ট? মোটেই না। বলেন কি, খুনের চেষ্টা নাকি? আর তার চাইতেও বেশি। ভয় দেখিয়ে দিলেন তো দেখছি। স্পঞ্জ দিয়ে ক্ষতস্থান ধুয়ে মুছে ব্যান্ডেজ করে দিলাম। যন্ত্রণায় ঠোঁট কামড়ে চুপ করে শুয়ে রইলেন ভদ্রলোক। কাজ শেষ হয়ে বললাম, এ নিয়ে আর কথা নয়। নার্ভ সইতে পারবে তো? তা কি হয়? এখনই গিয়ে সব পুলিশকে বলতে হবে। বুড়ো আঙ্গুল নেই বলেই হয়তো বিশ্বাস করবে। অসাধারণ এই কাহিনী। বিশ্বাস করলেও রহস্য ভেদ করতে পারবে কিনা সন্দেহ। কেননা সূত্র তো জোগাতে পারবো না। রহস্যের গন্ধ পেয়ে নিমিষে জাগ্রত হলো আমার কৌতূহল। বললাম, আরে মশাই, কুট সমস্যার সমাধান চান তো আমার বন্ধু শার্লক হোমসের কাছে কেন যান না? নিশ্চয়ই যাব। পুলিশকেও আমার দরকার। তাহলে চলুন। বসবার ঘরে বসে পাইপ টানছিল শার্লক হোমস। প্রাতরাশ খাওয়ার আগে যে পাইপ খায় সেই পাইপ। তার মানে ব্রেকফাস্ট এখনো খাওয়া হয়নি।
টাইমস কাগজ মেলে ধরে হারানো প্রাপ্তি নিরুদ্দেশ কলমের খবর পড়ছিল এক মনে। একসঙ্গে খেলাম তিনজনে। নবাগতকে একটা সোফায় শুইয়ে তার হাতের কাছে জল মেশানো ব্র্যান্ডির গ্লাস রাখল। বললে, মিস্টার হেতালি, আপনার অভিজ্ঞতা যে মামুলি অভিজ্ঞতা নয় তা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। ক্লান্তি বোধ করলে গ্লাসে চুমুক দেবেন। বলুন, এবার কি হয়েছে? মিস্টার হেতালি বললেন, বেশি সময় নেব না আপনার। ক্লান্তি কেটে গেছে ডাক্তারের চিকিৎসায়। পেটে খাবার পড়ায় এখন বেশ চাঙ্গা বোধ করছি। আমি অনাথ ব্যাচেলার, একলা থাকি। পেশায় হাইড্রোলিক ইঞ্জিনিয়ার। 7 বছর কাজ করেছি একটা কোম্পানিতে। অভিজ্ঞতা প্রচুর হয়েছে। তারপর বাবার মৃত্যুর পর হাতে কিছু টাকা আসায় চাকরি ছেড়ে দিলাম। ঠিক করলাম স্বাধীনভাবে ব্যবসা করব। ঘর নিলাম ভিক্টোরিয়া স্ট্রিটে। 2 বছর স্রেফ মাছি তাড়ালাম বলতে পারেন। রোজগার প্রায় শূন্য। হতাশ হয়ে পড়লাম শেষকালে। বেশ বুঝলাম আমার দ্বারা ব্যবসা হবে না। গতকাল কেরানি এসে খবর দিলে এক ভদ্রলোক দেখা করতে চান আমার সঙ্গে। ভিজিটিং কার্ডে দেখলাম ভদ্রলোকের নাম কর্নেল লাইস্যান্ডার স্ট্রাক। কর্নেল ঘরে ঢুকলেন প্রায় সঙ্গে সঙ্গে। মাঝারি আকার, কিন্তু ভীষণ রোগা। মুখটা সরু হয়ে নাক চিবুকে ঠেকেছে। চামড়া ঠেলে গালের হনু উঁচু হয়ে রয়েছে। চোখ উজ্জ্বল, পদক্ষেপ চটপটে। বয়স 30 থেকে 40-এর মধ্যে। জার্মান উচ্চারণে বললেন, মিস্টার হ্যাথার্লি, আপনি শুধু দক্ষ নন, গোপন কথা গোপনে রাখতে পারেন। এই সুপারিশ শুনেই দৌড়ে এসেছি আপনার কাছে। তোষামদে গলে গেলাম আমি। কে বলেছে বলুন তো? উনি বললেন, নামটা নাই শুনলেন, তবে শুনেছি আপনার 3 কুলে কেউ নেই। আপনি বিয়েও করেননি, লন্ডনে একা থাকেন। সবই তো সত্যি বুঝলাম, কিন্তু তার সঙ্গে আমার কাজের কি সম্পর্ক বুঝছি না। সম্পর্ক আছে বই কি, এখনই শুনবেন, কিন্তু কাজটা অত্যন্ত গোপনীয়। আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকতেন তাহলে গোপনীয়তা আপনার কাছে আশা করতাম না। কথা দিচ্ছি, যা বলবেন তা কেউ জানবে না। সন্দিগ্ধ চোখে যেন আমার ভেতর পর্যন্ত দেখে নিলেন ভদ্রলোক। এরকম তীক্ষ্ণ চাউনি কখনো দেখিনি। কথা দিচ্ছেন? দিচ্ছি। হঠাৎ লাফ দিয়ে উঠলেন কর্নেল। বউ করে ছুটে গেলেন দরজার কাছে। এক ঝটকায় পাল্লা খুলে দেখলেন বাইরে কেউ নেই। ফিরে এসে বললেন, কেরানিগুলো মাঝে মাঝে বড় আড়ি পাতে। যাক, এবার কাজের কথায় আসা যাক। বলে চেয়ারটা আমার কাছে সরিয়ে এনে আবার সেই রকম জিজ্ঞাসু চিন্তাবিষ্ট চোখে চেয়ে রইলেন আমার পানে। মাংসহীন লোকটার বিচিত্র আচরণে একটু ভয় পেলাম। মনটা বিদ্রোহী হলো। অসহিষ্ণু কণ্ঠে বলে ফেললাম, যা বলবার তাড়াতাড়ি বলুন, আমার সময়ের দাম আছে। উনি বললেন, এক রাতে 50 গিনি রোজগার করতে চান? নিশ্চয়ই। কাজটা আসলে ঘণ্টাখানেকের। একটা হাইড্রোলিক স্ট্যাম্পিং মেশিন বিগড়েছে। গোলমালটা কোথায় কেবল দেখিয়ে দেবেন। খুব সামান্য কাজ, দক্ষিণাটা সেই তুলনায় ভালোই। তা ঠিক। আজ রাতেই শেষ ট্রেনে আসছেন তাহলে? কোথায়? আইফোর্ডে। রিডিং স্টেশন থেকে 7 মাইল দূরে। প্যাডিংটন থেকে ট্রেনে চাপলে পৌঁছে যাবেন 11:15টায়। বেশ, যাব। আমি গাড়ি নিয়ে আসবো স্টেশনে। রাতটা ওখানেই কাটাবেন। ফিরতি ট্রেন পাবো না। শেষ ট্রেনে যেতে বলছি কারণ আছে বলি। এইসব অসুবিধার জন্যই 50 গিনি দিচ্ছি আপনার মতো অল্প বয়সী অজানা মানুষকে। এখনও ভেবে দেখুন। ভেবে দেখলাম 50 গিনি ছাড়া যায় না। বললাম, ঠিক আছে, আপনার কথাই রইল, কিন্তু একটু খুলে বলুন কি করতে হবে আমাকে। কেউ আড়ি পাচ্ছে না তো? না না, নির্ভয়ে বলুন। জানেন নিশ্চয়ই সাজিমাটি জিনিসটা দারুণ দামি। ইংল্যান্ডের 2-1 জায়গা ছাড়া পাওয়া যায় না। শুনেছি। কিছুদিন আগে রিডিং থেকে মাইল 10-এর মধ্যে ছোট্ট একটা জায়গা কিনেছিলাম। কপাল জোরে সাজিমাটির স্তর আবিষ্কার করলাম সেই জমিতে। তারপর দেখলাম আমার জমিতে যে স্তর আছে তার চাইতেও বেশি স্তর আছে ডাইনে বায়ে আমাদের প্রতিবেশীর জমিতে। কিন্তু তারা জানে না সোনার খনির চাইতেও দামি জিনিস রয়েছে মাটির তলায়। বন্ধু বান্ধবের সঙ্গে পরামর্শ করে ঠিক করলাম আমার জমি থেকে প্রথমে কিছু সাজি মাটি তুলে 2 পয়সা রোজগার করব। সেই টাকায় প্রতিবেশীর জমি কিনে নেব। গোপনে কাজ সারার জন্য একটা হাইড্রোলিক প্রেস কিনেছি, কিন্তু পাছে কথাটা 5 কান হয় তাই কাউকে কিছু জানাইনি। আপনাকেও বলবো, আইফোর্ড যাচ্ছেন, আজ রাতে কাউকে বলবেন না। আমি বললাম, সবই বুঝলাম। শুধু বুঝলাম না,
সাজি মাটি তোলার জন্য হাইড্রোলিক প্রেসের দরকার কি? ওই তো গর্ত খুঁড়তে হয়। আমাদের একটা নিজস্ব পদ্ধতি আছে। মাটি চেপে ইট বানিয়ে পাচার করি যাতে কেউ জানতে না পারে। উঠে দাঁড়ালেন কর্নেল। আপনাকে সবই কথা বললাম। আইফোর্ডে 11:15 তাহলে আসছেন নিশ্চয়ই? কাকপক্ষীও যেন না জানে বলে শেষবারের মতো আবার সেই অন্তর্দেহী জিজ্ঞাসী চক্ষু দিয়ে বেশ কিছুক্ষণ যেন আমাকে এফোর ওফোর করলেন ভদ্রলোক। তারপর করমর্দন করে বেরিয়ে গেলেন ঘর থেকে। খুব অবাক হলাম কর্নেলের প্রস্তাবে। মাঝরাতে নিয়ে যেতে চান, কাকপক্ষী জানতে চান না, 10 গুণ পারিশ্রমিক দিতে চান। সাজিমাটির গল্পটা যেন নেহাতি গল্প, বিশ্বাস করতে মন চায় না। যাই হোক, খেয়ে নিয়ে রওনা হলাম ট্রেন ধরতে। আইফোর্ড পৌঁছালাম রাত 11টার পর। প্ল্যাটফর্মে নামলাম কেবল আমি। লণ্ঠন হাতে ঘুমন্ত একজন কুলি ছাড়া কাউকে দেখলাম না। বাইরে আসার পর দেখলাম অন্ধকারে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কর্নেল। আমাকে খামচে ধরে গাড়ির মধ্যে টেনে তুললেন, জানলা বন্ধ করে দিলেন। তক্তায় টোকা মারতে ঘোড়া ছুটল ঊর্ধ্বশ্বাসে। একটাই ঘোড়া। হোমস বলল, রংটা দেখেছিলেন? তামাটে। ক্লান্ত ঘোড়া? না না, বেশ তাজা, চকচকে। তারপর গাড়ি ছুটল প্রায় 1 ঘন্টা। কর্নেল বলেছিলেন 7 মাইল পথ। আমার তো মনে হলো 12 মাইল। রাস্তা খুব খারাপ, লাফাতে লাফাতে গাড়ি যাচ্ছিল। ওপরে উঠে দেখতে পারলে বুঝতে পারতাম যে গাড়ি কেন লাফাচ্ছিল। জানলা বন্ধ থাকায় কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। কর্নেল কথা বলছিল না, সমানে অন্তর্ভেদী চোখে চেয়েছিলেন আমার দিকে। তারপর কাপড় বিছানো পথের ওপর দিয়ে গাড়ি গিয়ে থামলো। আমরা নামলাম। বাড়িটাকে ভালো করে দেখলাম আগে। ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দেওয়া হলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। কর্নেল দেশলাই খুঁজতে লাগলেন। এমন সময় অন্ধকারের মধ্যে আলো দেখা গেল। ল্যাম্প হাতে এক ভদ্রমহিলা, খুব সুন্দরী। পরনের পোশাকটিও দামি। বিদেশি ভাষায় কি যেন জিজ্ঞেস করলো কর্নেলকে। একটিমাত্র ছোট্ট শব্দে জবাব দিলেন কর্নেল। শুনেই এমন আঁতকে উঠল মেয়েটি যে তার হাতের যে ল্যাম্পটা সেটা খসে পড়ে গেল। কর্নেল কানে কানে কি বলে তাকে ঠেলে বার করে দিলেন ঘরের বাইরে। ল্যাম্প নিয়ে ফিরে এলেন আমার কাছে। পাশের ঘরে একটা দরজা খুলে আমাকে বসতে বললেন সেখানে। ঘরে একটা গোল টেবিলের ওপর ছড়ানো কতগুলো জার্মান বই। ল্যাম্পটা একটা হারমোনিয়ামের ওপর রেখে এক্ষুনি আসছি বলে অন্ধকারে মিলিয়ে গেলেন ভদ্রলোক। জার্মান বইগুলোর মধ্যে 2টো বই বিজ্ঞানের, বাকিগুলো কবিতার। জানলা খুলতে গিয়ে দেখি আড়াআড়িভাবে খিল দিয়ে আটা খড়খড়ি। খোলে কার সাধ্য? আইফোর্ড থেকে মাইল 10 দূরে এসেছি ঠিকই, কিন্তু পূর্বে না পশ্চিমে, উত্তরে না দক্ষিণে বোঝার সাধ্য নেই। কোথাও কোনো আওয়াজ নেই। চরাচর নিস্তব্ধ, বাড়ি নিস্তব্ধ। শুধু একটা সেকেলে ঘড়ি চলার টিকটিক আওয়াজ ভাসছে ভেতর থেকে। আচমকা নিঃশব্দে খুলে গেল ঘরের দরজা। ভয়ের তো মুখে ল্যাম্প হাতে ঘরে ঢুকলো সুন্দরী মহিলাটি। এমনভাবে পাঙাশপানা মুখে বারবার পেছন চাইতে লাগলো যে আতঙ্কে অবশ হয়ে গেল আমার হৃৎপিণ্ড। আঙুল টেনে আমাকে কথা বলতে বারণ করে ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, আমি হলে পালাতাম, এখানে থাকতাম না। কিন্তু ম্যাডাম, মেশিন না দেখে যাই কি করে? থেকে কোনো লাভ নেই, এই দরজা দিয়ে পালান। আমি মুখ টিপে হাসছি দেখে এগিয়ে এসে 2 হাত এক করে চাপা গলায় বলল, ভগবানের নামে বলছি, এক্ষুনি পালান, আর দেরি করবেন না। আমি আবার একটু একরোকা টাইপের, বাধা পেলে গো আরও বেড়ে যায়। এসেছি 50 গিনি রোজগার করতে, এতটা পথ পেরিয়ে অনেক ধকল সয়ে খামোখা ফিরে যেতে যাব কেন? হাতের কাজ শেষ না করেই বা পালাতে যাব কেন? মহিলাটির মাথায় ছিট আছে নিশ্চয়ই। তাই মাথা নেড়ে জানিয়ে দিলাম আমি যাব না। আবার কাকুতি মিনতি করে যাচ্ছে ভদ্রমহিলা। এমন সময় দরাম করে দরজা বন্ধ করার আওয়াজ হলো উপরতলা থেকে। সিঁড়িতে শোনা গেল অনেকগুলো পায়ের আওয়াজ। কান খাড়া করে শুনে নিঃসীম নৈরাশ্যে 2 হাত শূন্যে ছুঁড়ে চকিতে নিস্তার্দে ফের অন্ধকারে মিলিয়ে গেল ভদ্রমহিলা। ঘরে ঢুকলেন কর্নেল লাইস্ট্যান্ডার স্টাক আর একজন বেটে মোটা ভদ্রলোক। এর নাম ফার্গুসন। আলাপ করিয়ে দেওয়ার পর জানলাম ভদ্রলোকের থুতনিতে মাংস ডবল ভাঁজকে ঝুলছে। তার ওপর চিনচিলা জন্তুর কোমল ধূসর রোমের মতো দাড়ি। কর্নেল বললেন, মিস্টার ফার্গুসন আমার ম্যানেজার আর সেক্রেটারি। ভালো কথা, দরজাটা বন্ধ করে দিয়ে গেছিলাম না? গুমোট লাগছিল বলে খুলেছি, বললাম আমি।
সন্দিগ্ধ চোখে তাকিয়ে কর্নেল বললেন, তাহলে চলুন মেশিনটা দেখে আসা যাক। টুপিটা পরে নি? না না, টুপি পরার দরকার নেই, মেশিন বাড়ির মধ্যেই আছে। সে কি কথা, বাড়ির মধ্যে সাজিমাটি করেন নাকি? আরে না, এখানে শুধু চেপে চুপে ইট বানায়। অত কথার দরকার নেই, আপনি শুধু মেশিনটা দেখে বলে দিন গলতটা কোথায়। ল্যাম্প হাতে কর্নেল চললেন আগে, আমি আর ফার্গুসান পেছনে। বাড়ি তো নয়, একটা গোলক ধাঁধা, ঘোরানো সিঁড়ি, নিচু দরজা, সরু গলি, যেন আর শেষ নেই। ওপরতলায় কার্পেট বা ফার্নিচারের কোনো চিহ্ন মাত্র নেই। পলেস্তারা খসা দেয়ালে ছাতলা পড়েছে। ভদ্রমহিলার হুঁশিয়ারিতে কর্ণপাত না করলেও চোখ রেখেছি দুজনের ওপর, বাইরে যতদূর সম্ভব নির্বিকার। ফার্গুসান লোকটাকে মনে হলো স্বদেশবাসী, বেশ মুষড়ে রয়েছে যেন, কথা একদম বলছে না। অবশেষে একটা নিচু দরজা দিয়ে ভেতরে ঢুকলেন কর্নেল। ঘরখানা চৌকোনো, এত ছোট যে একসঙ্গে তিনজনের ঠাঁই হয় না। কর্নেল ফার্গুসানকে বাইরে রেখেই আমি আর কর্নেল ভেতরে ঢুকলাম। উনি বললেন, আমরা এখন হাইড্রোলিক প্রেসের মধ্যে দাঁড়িয়ে। পায়ের তলা ধাতুর, মেজের সঙ্গে চিড়েচ্যাপটা হয়ে যাব যদি কেউ এই মেশিনটা চালিয়ে দেয়। কেননা মাথার ওপরকার ছাদটা আসলে পিস্টনের তলার দিক, হু হু করে নেমে আসবে নিচে কয়েক টন চাপ দিয়ে। মেশিনটা আগের মতো মসৃণভাবে আর চলছে না, শক্তি কমে গেছে। কেন এরকম হচ্ছে সেইটুকু কেবল দেখিয়ে দিন। ল্যাম্পটা হাতে নিয়ে মেশিন পরীক্ষা করলাম। সত্যি দানবিক মেশিন। বাইরে গিয়ে হাতল টিপে মেশিন চালালাম। শো শো আওয়াজ শুনেই বুঝলাম যে লিক আছে কোথাও। দেখলাম পাশের একটা সিলিন্ডার থেকে জল বেরিয়ে যাচ্ছে। একটা রাবারের পটি শুকিয়ে যাওয়ায় ড্রাইভিং রড ঠিকমতো কাজ করছে না। শক্তির ঘাটতি দেখা গিয়েছে সেই কারণেই। কর্নেলকে দেখিয়ে দিলাম গলতটা এবং বুঝিয়ে দিলাম কিভাবে মেরামত করতে হবে। কান খাড়া করে সব শুনলেন তিনি। তারপর আমি ভেতরে ঢুকলাম নিজের কৌতূহল চরিতার্থ করার জন্য। দেখলাম দেয়াল কাঠের, কিন্তু মেঝে একখানা বিরাট লোহার পাত দিয়ে তৈরি। সাজিমাটি চেপে ইট বানানোর গল্পটা যে একেবারেই কল্পিত তার প্রমাণ রয়েছে মেঝেতে। একটা ধাতুর স্তর লেগে রয়েছে সেখানে। এই রকম একটা দানবিক মেশিন দিয়ে সাজিমাটি চেপে ইট বানানো তাহলে হয় না। খুঁটিয়ে দেখছি ধাতুর স্তরটা কি। এমন সময় অস্ফুট জার্মান বিস্ময়োক্তি শুনলাম পেছনে। সচমকে ফিরে দেখি বিবর্ণ মাথা হেট করে আমার কাণ্ড দেখছেন কর্নেল। কি করছেন? মাথায় রক্ত চড়ে গেল। ভুলিয়ে আনার জন্য চিৎকার করে বললাম, সাজিমাটির তারিফ করছি। সত্যি কথাটা বললে আরও ভালো পরামর্শ দিতে পারতাম, কিন্তু বলেই বুঝলাম ভুল করেছি। মুখটা কঠিন হয়ে গেল কর্নেলের। নরকের আগুন জ্বলে উঠল দু চোখ। এখনই জানবেন সত্যি কথাটা বলেই এক লাফে বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে চাবি দিয়ে দিলেন কর্নেল। পাল্লায় লাথি ঘুষি মেরে গলা ফাটিয়ে চেঁচিয়ে চললাম আমি। আচমকা নৈশব্দ খান খান করে দিয়ে জাগ্রত হলো হাতল টেপার ঝনকার আর জল বেরিয়ে যাওয়ার শো শো শব্দ। মেশিন চালিয়ে দিলেন কর্নেল। কালো ছাদটা ঝাঁকি মেরে নামতে শুরু করছে নিচের দিকে। মেঝে পরীক্ষা করার সময় ল্যাম্পটা মেঝের ওপর রেখেছিলাম বলে হাতটা খালি ছিল। দু হাতে পাল্লা খোলার চেষ্টা করলাম, কাকুতি মিনতি করলাম, কিন্তু ফল হলো না। হাত বাড়ালেই তখন ছাদ ছুঁতে পারছি, মানে 1 মিনিট লাগবে আমার মাংসপিণ্ড বানাতে। মাথা তুলে যখন দাঁড়াতেও পাচ্ছি না, ভাবছি শুয়ে পড়েই বরং শীতদ্বারা সমেত একবারে থেতলে যাব। দাঁড়িয়ে দাঁড়িয়ে মরার চাইতে ভালো। এমন সময় হৃৎপিণ্ড তুরুক করে নেচে উঠল একটা জিনিস দেখে। কাঠের দেয়াল একটু একটু ফাঁক হয়ে গেল, একটা হলদে আলোর আভা দেখা গেল। দরজায় লাফ দিয়ে সেধিয়ে গেলাম ফাটকা দিয়ে। দরজাও বন্ধ হলো। পেছনে ল্যাম্প গুঁড়ো করে ধাতুতে ধাতুতে মিলে যাওয়ার ঝনঝন শব্দ শুনলাম। স্তম্ভিত ফিরে পেলাম কবজিটিতে টান পড়ায়। ডান হাতে ল্যাম্প ধরে বাঁ হাতে আমার কবজি ধরে হিড়হিড় করে টানছে পরমা সুন্দরী সেই মহিলা। আমি পড়ে আছি একটা সংকীর্ণ গলির পাথুরে মেঝেতে। এসে পড়বে ওরা তাড়াতাড়ি। এবার আর অন্যথা হলো না। হাঁচর পাচর করে দাঁড়িয়ে উঠে ছুট মারলাম তার পেছনে। গলি খুঁজি পেরিয়ে ছুটতে ছুটতে দুজন পুরুষের উচ্চ কণ্ঠস্বর চিৎকার শুনলাম। ভদ্রমহিলা ঘাবড়ে গেলেন। ঝট করে দরজা খুলে ঢোকালেন একটা শোবার ঘরে। জানালা দিয়ে দেখা যাচ্ছে চাঁদের আলো।
লাফান, আর পথ নেই। মুখের কথা শেষ হওয়ার আগে সরু গলির ওপর প্রান্ত থেকে দেখা যাচ্ছে ল্যাম্প হাতে ঝড়ের মতো ছুটে আসছে কর্নেল, আর তার হাতে মাংস কাটা কষায়ের ছুরি। আমি ততক্ষণে জানলার গোড়বার ধরে বাইরে ঝুলে পড়েছি, কিন্তু ভদ্রমহিলাকে ফেলে পালাতে মন চাইছে না। যদি দেখি ওর ওপর অত্যাচার চলছে তাহলে প্রাণ যায় যা, উঠে যাব ঘরে। মহিলাটিকে ঠেলে সরিয়ে দিলেন কর্নেল, কিন্তু পারলেন না। তাকে আঁকড়ে ধরে তীক্ষ্ণ কণ্ঠে ইংরেজিতে ভদ্রমহিলা বললেন, ফ্রিজ ফ্রিজ, কতবার তুমি কথা দিয়েছিলে, আর হবে না বলেছিলে, ওকে ছেড়ে দাও, উনি কাউকে কিছু বলবেন না। তোমার কি মাথা খারাপ আছে এলিস? আমাদের সবাইকে শেষ করে ছাড়বে ওই লোক, অনেক বেশি দেখে ফেলেছে। সরো বলে এক ধাক্কায় ভদ্রমহিলাকে সরিয়ে দিয়ে জানলার সামনে ছিটকে এক কোপ মারলেন ছুরি দিয়ে। আমি সবে গোড়বাটটা থেকে হাত তুলে দিয়েছি, এমন সময় কোপ পড়ল গোড়বাটে। একটা সাংঘাতিক তনু মন অবশ করা যন্ত্রণা ছড়িয়ে পড়ল অনুপরমাণুতে। আমি পড়ে গেলাম বাগানে। পড়ে গেল, জ্ঞান হারায়নি। উঠে দৌড়াতে লাগলাম ঝোপঝাড়ের মধ্যে দিয়ে, অনেকটা মুহমানের মতো। কান ঝাঁ করছে, মাথার মধ্যে যেন লক্ষ্য ঝঝড় বাজছে। এই সময় যন্ত্রণাটা আবার চিরিক দিয়ে ওঠায়। বুড়ো আঙ্গুলের দিকে তাকিয়ে দিয়ে দেখি আঙ্গুলটা নেই। দেখেই মাথা ঘুরে গেল। রুমাল দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়াটা বন্ধ করতে গিয়ে আর যে কীরকম হয়ে গেলাম, গোলাপ ঝোপের মধ্যে টলে পড়ে গেলাম। নিশ্চয়ই অনেকক্ষণ জ্ঞান হারিয়েছিলাম। জ্ঞান ফিরে এসে দেখলাম চাঁদ চলে গেছে, ভোরের আলো দেখা গিয়েছে। সবচেয়ে অবাক কাণ্ড, আমি পড়ে আছি বড় রাস্তার একটা ঝোপের ধারে, দূরে রেল স্টেশন। আশেপাশে কোথাও গত রাতে সেই রহস্যনিকেতন বা বাগিচার চিহ্নমাত্র নেই। হাতটা আবার ঝনঝন করে উঠতে চেয়ে দেখলাম স্বপ্ন নয়, সত্যি কাল রাতে ভয়ঙ্কর মৃত্যুর মুখে পড়েছিলাম, কিন্তু মরিনি। টলতে টলতে স্টেশনে গেলাম। সেই কুলি ছিল, কিন্তু কর্নেল লাইসেন্ডার স্টাক বলে কাউকে সে চেনে না। কাল রাতে কোনো গাড়িও দেখেনি। 6টার একটু পরে লন্ডনে পৌঁছালাম। স্টেশন থেকে আঙ্গুল ড্রেস করতে গিয়ে ডক্টর ওয়াটসনের কাছে আপনার কথা শুনলাম, সবই বললাম। এখন বলুন কি করব। কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইলাম। অসাধারণ কাহিনী, সন্দেহ নেই। তারপর হোমস উঠে গিয়ে মোটা খাতা পেরে আনলো তাক থেকে। খবরের কাগজের কাটিং সেটে রাখে খাতাটায়। বললে 1 বছর আগে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, শুনুন। 9 তারিখে 26 বছর বয়স্ক হাইড্রোলিক ইঞ্জিনিয়ার মিস্টার জেরেমিয়া হেলিং নিখোঁজ হয়েছে। রাত 10টার সময় বাড়ি ছেড়ে চলে যান, আর পাওয়া যায়নি। পোশাক ইত্যাদি ইত্যাদি, ব্যাস। এই তো বোঝা গেল 1 বছর আগে এইভাবেই মেশিন মেরামত করেছিল কর্নেল। কি সর্বনাশ! ভদ্রমহিলা তাহলে এর কথাই বলেছিলেন? বললেন বৃদ্ধাঙ্গুষ্ঠহীন রুগী। নিশ্চয়ই। কর্নেল লোকটা 1 নভেম্বরের মরিয়া লোক, ঠান্ডা মাথার বদমাস। পথের কাটা দূর করতে কোনো পন্থা অবলম্বনে পেছপা নন। প্রত্যেকটা সেকেন্ড এখন অমূল্য। চলুন স্কটল্যান্ড ইয়ার্ডে আগে যাওয়া যাক। সেখান থেকে দল বেঁধে আইফোর্ট। ঘণ্টা 3 পরে ট্রেনে চেপে বসলাম আমি, শার্লক হোমস, ইন্সপেক্টর ব্র্যাডস্ট্রিট, হাইড্রোলিক ইঞ্জিনিয়ার এবং একজন সাদা পোশাকি পুলিশ। ব্র্যাডস্ট্রিট একটা সামরিক ম্যাপ বিছিয়ে আইফোর্টকে মাঝে রেখে কম্পাস দিয়ে বৃত্ত আঁকছিলেন চারধারে। বললেন, এই নিন 10 মাইল ব্যাসার্ধের বৃত্ত, এর মধ্যেই পড়বে। 10 মাইল তো? আধ ঘন্টা টেনে গিয়েছিলাম গাড়িতে। অজ্ঞান অবস্থায় এতটা পথ বয়ে এনেছিল। নিশ্চয়ই তাই। আবছা মতন মনে আছে কারা যেন বয়ে নিয়ে যাচ্ছিল আমাকে। আমি বললাম, বাগানে আপনাকে অজ্ঞান অবস্থায় পেয়ে ছেড়ে দিল কেন? বুঝছি না। ব্র্যাডস্ট্রিট বললেন, এখনই তা বোঝা যাবে। আগে জানা দরকার সেই বাড়িটা কোথায়। শান্তকণ্ঠে হোমস বললে, আমি দেখিয়ে দিতে পারি। তাই নাকি? তার মানে মনে মনে আপনি ঠিক করেই ফেলেছেন জায়গাটা কোথায়। বেশ, দেখা যাক আপনার সঙ্গে একমত হতে পারি কিনা। আমি বলবো বাড়িটা দক্ষিণে, ওইদিকে লোকজন কম। হাইড্রোলিক ইঞ্জিনিয়ার বললেন পূর্ব দিকে। পশ্চিম দিকে বললেন সাদা পোশাকি ভদ্রলোক। নিরালা গ্রামগুলো তো ওইদিকেই। উত্তর দিকে বললাম আমি, কেননা পাহাড় নেই ওদিকে। মিস্টার হ্যাথারলি বলছেন গাড়ি ওপর দিয়ে উঠেছে বলে একবারও মনে হয়নি। শার্লক হোমস বললেন, ভুল করলেন প্রত্যেকে, বলেই আঙ্গুল রাখলেন বৃত্তের ঠিক মাঝখানে। এইখানে খুঁজলে পাবেন সেই বাড়িটি। দম আটকে এলো যেন হ্যাথারলি। কিন্তু 12 মাইল পথ তো গিয়েছি। 6 মাইল গেছেন, 6 মাইল এসেছেন। আপনি বলছেন ঘোড়ার গা চকচক করছিল। ক্লান্ত মোটেই হয়নি। 12 মাইল খারাপ রাস্তা পেরিয়ে কোনো ঘোড়াকেই ও অবস্থায় দেখা যায় না। মাথা চুলকোতে চুলকোতে ব্র্যাডস্ট্রিট বললেন, খুব ধোকা দিয়েছে মনে হচ্ছে। দলটার কাজ কারবার এবার আন্দাজ করা যাচ্ছে।
জাল টাকার কারবার, বললেন হোমস। রূপোর নকল হিসেবে খাদ মেশানো যে ধাতু লাগে সেটি তৈরির জন্য দরকার এই মেশিন। ব্যাডস্ট্রিট বললেন, নকল আধ ক্রাউন মুদ্রায় বাজার ছেয়ে ফেলেছে এমন একটা দলের কীর্তি আমাদের কানে এসছে। রিডিং পর্যন্ত তাদের হদিশ পেয়েছি, এবার বাছাধনদের ছাড়ছি না। কিন্তু পুলিশের হাতে পড়বার পাত্র তারা নয়। ব্যাডস্ট্রিটের মনোবাঞ্ছা আর পূর্ণ হলো না। আইফোর্ডে ট্রেন যখন ঢুকছে তখনই দেখলাম অস্ট্রিচ পাখির পালকের মতো রাশি রাশি ধোয়ার কুণ্ডলি আকাশ ছেয়ে ফেলেছে। বড় বড় গাছপালার আড়ালে দাউ দাউ করে জ্বলছে আগুন। বাড়ি পড়ছে নাকি? গাড়ি থামলে পর স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর। আগে হ্যাঁ, আগুন লাগলো কখন? রাত্রে। বাড়িটি কার? ডক্টর বেচারের। ডক্টর বেচার কি যাতে জার্মান? খুব রোগা, খাড়া লম্বা নাক? স্টেশন মাস্টার তো হেসেই অস্থির, বলল, আগে না, ডক্টর বেচার যাতে ইংরেজ, খাঁটি ভদ্রলোক। তবে ওর বাড়িতে একজন বিদেশি রুগী থাকেন, পেটে কিছু সয় বলে মনে হয় না। তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে রওনা হলাম আগুনের দিকে। গিয়ে দেখলাম বিরাট একটা বাড়ি জানলা সমেত দাউ দাউ করে পুড়ছে। বাগানে দমকল বাহিনী বৃথাই আগুনকে বাগে আনার চেষ্টা করছে। দেখেই চেঁচিয়ে উঠল হেতালি, ওই তো সেই বাড়ি, এই হলো কঙ্কার বিছানো পথ। ওই গোলাপের ঝোপে অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি, আর ওই জানলাটা থেকে লাফ দিয়েছিলাম নিচে। হোমস বললে, ভালো শোধই নিলেন আপনি। যে ল্যাম্পটা মেশিন ঘরে রেখে এসেছিলেন, গুড়িয়ে যাওয়ার পর সেই কাঠের তক্তায় গিয়ে লাগে। তখন আপনার পেছন নিতে গিয়ে অত খেয়াল কেউ করেনি। পরে আগুন ছড়িয়ে পড়েছে দেখে সবাই ছেড়ে পালিয়েছে। এতক্ষণে 100 মাইল দূরে চলে গেছে বলতে পারেন। হোমসের কথাটা সত্যি হলো শেষ পর্যন্ত। নৃশংস জার্মান বা বিষণ্ণ ইংরেজের খবর আর পাওয়া যায়নি। তবে সেই দিনই ভোরের দিকে ভারী ভারী বাক্স বোঝাই একটা গাড়িকে রিডিং স্টেশনের দিকে যেতে দেখেছিল একজন চাষি। কিন্তু শেষ পর্যন্ত তারা গেল কোথায় তা শার্লক হোমস পর্যন্ত মাথা কাটিয়ে বার করতে পারেনি। বাড়িটার গোলকধাঁধার মতো গলিখুঁজি দেখে তাজ্জব হয়ে গিয়েছিল দমকল বাহিনী। চোখ কপালে উঠেছিল ওপরতলার জানলার গোবরাটে একটা মানুষের বুড়ো আঙ্গুল দেখে। সন্ধে নাগাদ আগুন নিভল বটে, কিন্তু ততক্ষণে ছাদ ধসে পড়েছে। অভিশপ্ত মেশিনটাও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বাড়িটিতে পাওয়া গেল কিছু নিকেল আর টিন। পাওয়া গেল না কেবল, মুদ্রা নিশ্চয় পাচার হয়ে গিয়েছে ভোরের সেই গাড়িটি। হাইড্রোলিক ইঞ্জিনিয়ারের প্রাণে বাঁচল কীভাবে, বা কেই বা তাকে বয়ে নিয়ে বড় রাস্তায় এনে পৌঁছালো, সেই রহস্য পরিষ্কার হলো নরম মাটিতে দুজোড়া পদচিহ্ন আবিষ্কারের পর। একজোড়া খুব ছোট আর একজোড়া বেশ বড়। অর্থাৎ মহিলাটি ইংরেজ ভদ্রলোকের সাহায্যে ইঞ্জিনিয়ারকে ধরাধরি করে নিয়ে আসে বাইরে। নীরব প্রকৃতি ভদ্রলোকের মন অতটা নিষ্ঠুর নয়। খুন জখমের প্রবৃত্তি নেই বলেই ভদ্রমহিলার মিনতি তাকে স্পর্শ করেছে। লন্ডনগামী ট্রেনে উঠে বসে ক্ষোভের সঙ্গে ইঞ্জিনিয়ার বললেন, ভালো কারবার করে গেলাম বটে, 50 গিনি তো পেলামই না, রেখে গেলাম বুড়ো আঙ্গুলখানা। কিন্তু পেলেন অভিজ্ঞতায়, হেসে বলল শার্লক হোমস। এই গল্প শুনিয়ে ব্যবসা জীবনে আপনার সুনাম বাড়িয়ে নেবে ক্ষণ। বিখ্যাত লেখক স্যার আর্থার কোনান ডয়েলের লিখিত ইঞ্জিনিয়ারের বৃদ্ধাঙ্গুষ্ঠ নেই সমাপ্ত। গল্পটি পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।